প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি লিখে রেখেছি। আজকে আমরা আয়না অথবা দর্পণ কি এটা জানবো, কোনো বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এটা জানবো, সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব পাওয়া যায়, গোলীয় দর্পণ কি জিনিস, গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে আমরা মূলত শিখবো যে দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, কিভাবে প্রতিবিম্ব পাওয়া যায়, এই প্রতিবিম্বটি বাস্তব নাকি অবাস্তব, তারপরে প্রতিবিম্বটির আকার কীরকম হবে, প্রতিবিম্বটির দূরত্ব কীরকম হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এখানে আমি আগে বলে নিই যে দর্পণ কি জিনিস বা আয়না কি জিনিস। দর্পণ হচ্ছে যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাই হচ্ছে দর্পণ। তো আমরা যদি কাঁচ বলি, কাঁচে কিন্তু খুব বেশি আলো প্রতিফলিত হয় না, কাঁচে মাত্র 4% আলো প্রতিফলিত হয়। এই জন্য কাঁচের পিছনে কি করা হয়, রূপার প্রলেপ দেওয়া হয়। তো রূপার প্রলেপ যদি দেই, প্রথম পৃষ্ঠে 4% আলো প্রতিফলিত হলেও দ্বিতীয় পৃষ্ঠে এসে রূপার প্রলেপের কারণে প্রায় সব আলোই প্রতিফলিত হয়ে যায়, 96% আলোই প্রতিফলিত হবে, একটা প্রতিবিম্ব আমরা পাবো। এটা মনে রাখতে হবে যে যত বেশি আলো প্রতিফলিত হবে সেখানে তত ভালো প্রতিবিম্ব পাওয়া যাবে। তার মানে দর্পণে কি পাই, দর্পণে আমরা প্রতিবিম্ব পাই, কারণ দর্পণে আলোর প্রতিফলন ঘটে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিবিম্ব কিভাবে পাবো, আমি এখানে একটা ছবি আগে এঁকে রেখেছি। দেখো, এই 1 নম্বর চিত্রটায় দেখো, 1 নম্বর চিত্রটায় এক্স হচ্ছে একটা বিন্দু বস্তু, এই বস্তু থেকে আলো এসে দর্পণে পড়ছে। তাহলে এক্স হচ্ছে একটা বস্তু, এই বস্তু থেকে আলো এসে দর্পণে পড়ছে, দর্পণে পড়ার পরে প্রতিফলিত হয়ে এই দিকে চলে গেছে। এই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখা যাবে যে তারা এক্স ড্যাশ বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এই এক্স ড্যাশ বিন্দুটাই হচ্ছে এক্স বিন্দুর প্রতিবিম্ব। আমি আবার বলছি, তাহলে এক্স বিন্দু থেকে কিছু আলোক রশ্মি দর্পণে এসে পড়েছে, দর্পণে এসে পড়ার পরে প্রতিফলিত হয়ে এই পথে চলে গেছে। এই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, তারা এক্স বিন্দুতে মিলিত হয় এবং আমাদের মনে হবে যে আলোক রশ্মিগুলো মনে হয় এক্স বিন্দু থেকে আসছে। তার মানে এই এক্স ড্যাশই হচ্ছে এক্স বস্তুর প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে প্রতিবিম্ব কি আমরা বুঝতে পারলাম। যেখানে আলোক রশ্মিগুচ্ছ মিলিত হয় বা মিলিত হয়েছে বলে মনে হয়, সেটাই হচ্ছে বস্তুর প্রতিবিম্ব। আচ্ছা, এখানে একটা সমতল দর্পণ এঁকেছি আমি, সমতল দর্পণ। হ্যাঁ, যে যার তলটা সমতল সেটাই সমতল দর্পণ। সমতল দর্পণে আমরা কিভাবে প্রতিবিম্ব পাই দেখো, সমতল দর্পণে এক্স ওয়াই হচ্ছে বস্তু, সমতল দর্পণে এক্স ওয়াই হচ্ছে বস্তু। এই বস্তু থেকে একটা আলোক রশ্মি এই বিন্দুতে এসে পড়েছে, পরপর প্রতিফলিত হয়ে এটা হচ্ছে চোখ, মানে আমরা প্রতিবিম্ব দেখছি, এখান থেকে চোখ প্রতিবিম্ব দেখছে। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি এই বিন্দুতে পড়ে এইদিকে চলে গেছে, এখান থেকে একটা আলোক রশ্মি এই বিন্দুতে পড়ে এদিকে চলে গেছে। এখানে একটা মৃত বিন্দু পাওয়া যায়, এখানে একটা মৃত বিন্দু পাওয়া যায়, এটা হচ্ছে প্রতিবিম্ব। এক্স ওয়াই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে বস্তুর আকার যেরকম, সমতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিবিম্বের আকারও সেরকম পাবো। এরপরে কি, বস্তু দর্পণ থেকে যতটুকু দূরত্বে আছে প্রতিবিম্ব ঠিক ততটুকু দূরত্বে পাওয়া যাবে। এরপরে কি, বস্তু প্রতিবিম্ব হবে সোজা, তবে প্রতিবিম্ব কিন্তু অবাস্তব। আচ্ছা, অবাস্তব প্রতিবিম্ব আমরা সেগুলোকেই বলবো যেখানে প্রকৃতপক্ষে আলোক রশ্মি মিলিত হয় না, কিন্তু আমরা ধরে নেই যে মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, সেটাকে আমরা অবাস্তব প্রতিবিম্ব বলবো। আচ্ছা, এগুলো হচ্ছে সমতল দর্পণ। আচ্ছা, আমাদের আজকের আলোচনার মূল যে বিষয়, আমরা সেখানে প্রায় চলে এসেছি, গোলীয় দর্পণ। মূলত আজকে আমাদের লেকচারের মূল বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই, যে গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব পাওয়া যায়। তো গোলীয় দর্পণ হচ্ছে, ধরো যে একটা চামচ যদি আমরা বিবেচনা করি, চামচের তলটা এবং উপরটা, এটা হচ্ছে গোলীয় দর্পণের একটা উদাহরণ, মোটামুটি মানে তোমরা যাতে বুঝতে পারো। তো গোলীয় দর্পণ দুই প্রকার হয়, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। তো আমরা যদি একটা গোলকের অংশকে কেটে নেই, গোলকের এই অংশটুকু আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর ভিতরের দিকে যদি আমরা প্রলেপ দেই,
এর ভিতরের দিকে যদি আমরা প্রলেপ দেই তাহলে এটা হবে একটা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ কি? উত্তল দর্পণ আলো যদি এই গলীয় পৃষ্ঠের উত্তর দিকে পড়ে বা বাইরের দিকে পড়ে, আলো যদি কোনো গলীয় দর্পণের বাইরের দিকে এসে পড়ে প্রতিফলিত হয় তাহলে আমরা সেটাকে উত্তল দর্পণ বলবো। আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন এই যে আমি কোনো একটা গোলকের এই অংশটুকু কেটে নিছি, এই গোলক মানে তার একটা কেন্দ্র থাকবে। আমি ধরে নিচ্ছি যে এই গোলকটার কেন্দ্র ছিল হচ্ছে এইটা। তাহলে এই যে গোলকটা আমি যে এই গোলকের কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্রটাকে ও বলি। তাহলে গলীয় দর্পণের কেন্দ্রকে আমরা কি বললাম? ও। গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রটাই হচ্ছে এই দর্পণটুকুর কেন্দ্র। আচ্ছা, এখন গলীয় দর্পণে কি হয়? আলো এসে পড়লো, সমান্তরালে আলো এসে পড়লো, আচ্ছা, তাহলে গলীয় দর্পণে দেখো অনেকগুলো আলোক রশ্মি এসে পড়েছে এবং তারা প্রতিফলিত হয়ে চলে গেছে। এই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে তারা, আমরা ধরে নিই যে তারা এফ বিন্দুতে এসে মিলিত হয়। এই এফটাই হচ্ছে এই গলীয় দর্পণের ফোকাস। তাহলে ফোকাস কোনটাকে বলবো? যে প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনের দিকে বর্ধিত করলে যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে এই গোলক বা এই গোলকের এই অংশের ফোকাস। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে বলছিলাম ব্যাসার্ধ আর। কার ব্যাসার্ধ? গোলকের এই অংশের ব্যাসার্ধ বা এই গলীয় দর্পণের ব্যাসার্ধকে ধরছিলাম আর। এবং এই যে মাঝখানের যে বিন্দুটা আছে, একদম মাঝখানের যে তলে আলোগুলো প্রতিফলিত হচ্ছে তার মাঝখানের যে বিন্দুটা আছে এটাকে আমরা বলতেছি মেরুবিন্দু। এই মেরুবিন্দু থেকে এই এফ পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। মেরুবিন্দু থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তো তাহলে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে মেরুবিন্দু। আচ্ছা, এখন গলীয় দর্পণে কিছু বিষয় আমরা জানলাম, যে গলীয় দর্পণের ফোকাস কোনটা বা ফোকাস কিভাবে তৈরি হয়, গলীয় দর্পণের কেন্দ্র কোনটা, গলীয় দর্পণের মেরুবিন্দু কোনটা। আচ্ছা, গলীয় দর্পণের ক্ষেত্রে ছবি আঁকার ক্ষেত্রে আমাদেরকে মূলত কিছু নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। আমি আমার মতো করে বলি যাতে তোমাদের জন্য ব্যাপারগুলো ইজি হয়। যে গলীয় দর্পণের ছবি তোমরা কিভাবে আঁকবা। আমি গলীয় দর্পণ বলতে আমরা যেহেতু উত্তল দর্পণ নিয়ে আলোচনা করছি, যে উত্তল দর্পণে তোমরা ছবি কিভাবে আঁকবা, আমি উত্তল দর্পণে কিছু ছবি এঁকে তোমাদেরকে দেখাই। তো ছবি আঁকার জন্য আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গলীয় দর্পণের প্রধান অক্ষ। এই লাইনটা হচ্ছে গলীয় দর্পণের প্রধান অক্ষ। এই লাইনটা গলীয় দর্পণের প্রধান অক্ষ এবং পিকিউ এই দর্পণের মধ্যে অবস্থিত একটি বস্তু। এই বস্তু থেকে এখন দেখো দর্পণে ছবি আঁকার, উত্তল দর্পণে ছবি আঁকার নিয়ম দেখাচ্ছি আমি। যদি সমান্তরালে আলোক রশ্মি এসে এই দর্পণের উপর পড়ে, উত্তল দর্পণে আলো যদি সমান্তরালে এসে উত্তল দর্পণে পড়ে, তাহলে আলোটা এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তার মানে এই আলোটা কিন্তু ইচ্ছামতো যেদিকে খুশি সেদিকে যেতে পারবে না। এই আলোটা প্রতিফলিত এদিকে যাবে না, এই আলোটা প্রতিফলিত এদিকে যাবে না, এই আলোটা প্রতিফলিত এদিকে যাবে না, অন্য কোনো দিকে যাবে না। মানে এদিকে আসবে না, এদিকে আসবে না, এভাবে উপরে উঠবে না। এই আলোটা প্রতিফলিত হয়ে যেদিকে খুশি সেদিকে যেতে পারবে না। এই আলোটা প্রতিফলিত হয়ে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে না। এই আলোটা এমনভাবে প্রতিফলিত হবে যেন আলোটা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অন্য কোনো আলোক রশ্মি যদি এই কেন্দ্র বরাবর হয়, যেমন আমি একটা আঁকলাম, এটা ধরে নিলাম কেন্দ্র বরাবর।
তাহলে কেন্দ্র বরাবর আসা আলোক রশ্মি ঠিক সে পথেই প্রতিফলিত হবে, যে পথে আসবে কেন্দ্র বরাবর আসা আলোক রশ্মি সে পথেই প্রতিফলিত হবে। এই দুটো জিনিস যদি মোটামুটি আমরা জানি, আমরা ছবি আঁকতে পারবো। দেখি আবার বলি, আলোক রশ্মি যদি সমান্তরালে আসে, সমান্তরালে আসার পরে সে এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা ফোকাস থেকে গেল বলে মনে হচ্ছে, মানে লাইনটা হবে ফোকাস বরাবর। আচ্ছা, এরপরে কোনো আলোক রশ্মি যদি ও হচ্ছে এই দর্পণের বা এই গোলীয় দর্পণের কেন্দ্র, কোনো আলোক রশ্মি যদি কেন্দ্র বরাবর আসে কখনো, তাহলে সেই আলোক রশ্মিটা সে পথেই ফিরে যাবে। এখন আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে আলোক রশ্মিটা মনে হয় এখানে মিলিত হয়েছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে আলোক রশ্মিটা সম্ভবত এখানে মিলিত হয়েছে। তার মানে আমি যদি নাম দিই পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে এই পি কিউ এর প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তো এখান থেকে আমরা কিছু কথা বলতে পারি যে উত্তল দর্পণের প্রতিবিম্ব কিরকম হয়। দেখো, উত্তল দর্পণের প্রতিবিম্ব পি কিউ হচ্ছে বস্তু, পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তল দর্পণের প্রতিবিম্ব ছোট হয়, উত্তল দর্পণের প্রতিবিম্ব কি হয়, ছোট হয়, এবং তার অবস্থান হয় ফোকাস এবং মেরুবিন্দুর মাঝামাঝি, ফোকাস এবং মেরুবিন্দুর মাঝামাঝি। তো এই যে ছবিটা এবং প্রতিবিম্ব কি, প্রকৃতপক্ষে কিন্তু আলোক রশ্মিগুলো মিলিত হয় না। যেহেতু প্রকৃতপক্ষে আলোক রশ্মিগুলো মিলিত হয়নি, সেহেতু আমি বলতে পারি যে প্রতিবিম্বটা হবে অবাস্তব। তাহলে বৈশিষ্ট্য আমরা কি কি পেলাম? প্রথমে পেলাম হচ্ছে প্রতিবিম্ব অবাস্তব, কারণ আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়নি, আমি ধরে নিয়েছি যে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। তারপরে কি, প্রতিবিম্বের অবস্থান পেলাম, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে মেরুবিন্দু এবং ফোকাসের মাঝামাঝি, মেরুবিন্দু এবং ফোকাসের মাঝামাঝি। এরপরে হচ্ছে যে বস্তুর যে আকার, তার তুলনায় প্রতিবিম্বের আকার কিন্তু অনেক ছোট। তো আমরা বুঝতে পারলাম যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব কিভাবে পাওয়া যায়। তো তোমরা ইচ্ছা মতো অনেকগুলো ছবি এঁকে নিবা, বস্তুকে বিভিন্ন জায়গায় দিয়ে এখানে বস্তু দিবা, দিয়ে বিভিন্নভাবে ছবি আঁকবা। তাহলে সমান্তরালে যেটা আসবে, এটা যদি ফোকাস হয় এবং এটা যদি বক্রতার ব্যাসার্ধ আর হয়, মানে গোলকের কেন্দ্র হয়। আচ্ছা, তাহলে সমান্তরালে আসা আলোক রশ্মি কোন পথে প্রতিফলিত হয়? সমান্তরালে আসা আলোক রশ্মি আমরা জানি যে ফোকাস বরাবর প্রতিফলিত হয়, ফোকাস থেকে আলোটা যাচ্ছে বলে মনে হচ্ছে প্রতিফলিত হবে। এবং হাতে যাচ্ছি, একটু বাঁকা হচ্ছে। এবং আরেকটা আলোক রশ্মি যেটা কেন্দ্র বরাবর আসছিল, সেটা যে পথে আসছে সে পথেই ফিরে গেছে। তার মানে কেন্দ্র বরাবর আসা আলোক রশ্মি যে পথে আসে সে পথেই ফিরে যায়, এবং সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হয় যেন সেটা ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। দেখো, এক্ষেত্রে প্রতিবিম্ব দেখো আরো ছোট হয়ে গেছে এবং ফোকাসের কাছাকাছি চলে আসছে। গত ছবিটা এবং এই ছবিটা মিলিয়ে নিবা, আমরা কিছু সিদ্ধান্ত নেব এখান থেকে। কি সিদ্ধান্ত? যে বস্তু ওইদিকে যত সরে যাবে, প্রতিবিম্ব ততই ফোকাসের কাছাকাছি আসতে শুরু করবে, এবং যত ওইদিকে সরে যাবে প্রতিবিম্বের আকার ততই ছোট হতে থাকবে। দুটো ঘটনা, এক, বস্তু ওইদিকে যত সরে যাবে প্রতিবিম্ব ততই ফোকাসের কাছাকাছি আসতে শুরু করবে, এবং প্রতিবিম্ব ওইদিকে যত সরে যাবে, বস্তু ওইদিকে যত সরে যাবে প্রতিবিম্বের আকার ততই ছোট হতে শুরু করবে। আশা করছি উত্তল দর্পণের ছবি আঁকা তোমরা পারবা। এভাবে তোমরা অনেকগুলা পজিশনে বস্তু এঁকে প্রতিবিম্ব নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা যে মোটামুটি সব পারছো। তো আজকের আলোচনা এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। ধন্যবাদ সবাইকে।